দত্ত ও সুদেষ্ণা কাঞ্জিলালের সঙ্গে তপব্রত ঘোষের কথোপকথন। আকাশবাণী শান্তিনিকেতনের যুববাণীর আসরে আজকে আমরা চলে যাব আমাদের বাংলা ভাষার মনের কথাগুলি জেনে নিতে। সময়ের সঙ্গে সঙ্গে নানা বিবর্তনের পথরেখা ধরে বাংলা ভাষার বহু পরিবর্তন হয়েছে ভাষা শিল্পীদের মাধ্যমে। সময়ের এই দীর্ঘ পরিসরে আমাদের মনে ও মননে বাংলার প্রতি মমত্বের এই সুলুক সন্ধান করতে আজকে আমরা পৌঁছে যাব আমাদের আলোচনার মধ্যে। আজকের বিষয় হল আমরি বাংলা ভাষা। এ বিষয়ে কথা বলতে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশ্বভারতীর একজন কৃতি গবেষক শিবনাথ দত্ত ও বিশ্বভারতী বাংলা বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রী সুদেষ্ণা কাঞ্জিলাল। তোমাদের আকাশবাণী স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকের এই আলোচনায় প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। বাংলা ভাষার তো একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। কিভাবে বাংলা ভাষার জন্ম হলো এবং বিভিন্ন প্রামাণ্য যে নিদর্শন আছে তার মধ্যে দিয়ে বাংলা ভাষা ঐতিহাসিক গুরুত্বটা যদি আমাদের একটু উদাহরণ দিয়ে বলতে পারো সুদেষ্ণা। বাংলা ভাষার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এটি শুধু একটি ভাষা নয়, বরং বাঙালির আত্মপরিচয়, সংস্কৃতির প্রতীক। 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিরা মাতৃভাষার মর্যাদা রক্ষার এক নজির গড়েছেন, যা পৃথিবীতে এক বিরল ঘটনা স্বরূপ। এর স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারি দিনটি পালিত হয়ে থাকে। এছাড়াও বাংলা ভাষা কেন্দ্রিক সাহিত্যের জগতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ মনীষীদের অবদান অনস্বীকার্য। বাংলা ভাষার জন্ম হয়েছে প্রাচীন ইন্দো আর্য ভাষা থেকে। এই ভাষাটি প্রথমে মাগধী প্রাকৃত এবং তারপর এর মাধ্যমে বিবর্তিত হয়ে প্রায় 900 থেকে 1000 খ্রিস্টাব্দের দিকে বাংলা ভাষার রূপ নেয়। বাংলা ভাষার নিদর্শন স্বরূপ বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন সঙ্গীত চর্যাপদের কথা বলতেই। চর্যাপদ নিয়ে বিভিন্ন ভাষার মধ্যে একটা প্রশ্ন থেকেই যায়, আসলে সেটি কোন ভাষার প্রাচীনতম নিদর্শন। কিন্তু বড়ুচণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন, চৈতন্যদেবের জীবনী অবলম্বনে রচিত চৈতন্য ভাগবত, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, মঙ্গল কাব্যের ধারা, এগুলি সবই বাংলা ভাষার নিদর্শন স্বরূপ। তুমি বাংলা ভাষার ঐতিহাসিক নিদর্শনের দিকে চলে গেছিলে এবং বিস্তারিতভাবে সেই কথাগুলি বললে। আচ্ছা শিবনাথ, তোমার কাছে চলে যায়। তুমি এই যে বাংলা ভাষার যে ঐতিহাসিক রূপ নিদর্শন, গবেষক হিসেবে তোমার পড়াশুনোর সুদীর্ঘ পরিসরে তুমি আরো গভীরভাবে বিষয়টিকে পর্যবেক্ষণ করেছো। তুমি কিভাবে বিষয়টিকে প্রকাশ করবে? প্রথমে সুদেষ্ণার একটা কথা দিয়ে শুরু করব। ও বলেছে যে বাংলা ভাষার ইতিহাস কিন্তু 1000 বছরেরও বেশি। তো বিস্তৃত এই সময় ধরে বাঙালি জাতির সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস সমস্ত কিছুকে ধারণ করে আছে এই বাংলা ভাষা। আমরা সাধারণভাবে বাঙালিদের স্বভাব সম্পর্কে অনেক কটু কথা শুনে থাকি। বাঙালিরা অলস, তারা সব কাজে দেরি করে, এরকম। এগুলো যে বাইরের জাতিরাই শুধু বলে এমন নয়, বাঙালিরা নিজেরাও নিজেদের মধ্যে এগুলো নিয়ে একটু পরিহাস করে থাকে। কিন্তু এইগুলোর বাইরে বাঙালির একটা অন্য পরিচয় আছে বলে আমি মনে করি। মানে আত্মপরিচয়ের একটা কথা। বাঙালির একটা গৌরবময় ইতিহাস আছে। কিরকম ইতিহাস না, আমি দুটো উদাহরণ দেব। শ্রীলঙ্কায় প্রথম যে রাজবংশের প্রতিষ্ঠা হচ্ছে, সেই প্রথম রাজার নাম আমি যার কথা পাচ্ছি তার নাম হচ্ছে বিজয়। তিনি ছিলেন একজন বাঙালি যুবক। বাংলা থেকে তিনি গিয়ে বাইরে রাজ্য বিস্তার করছেন। বাংলার ইতিহাস ঘাঁটতে গেলে আমরা বেশ কিছু বন্দরের কথা পাচ্ছি। তাম্রলিপ্ত, যাকে আমরা এখন তমলুক নামে চিনি, সেই সঙ্গে সপ্তগ্রাম বা চন্দ্রকেতুগড়, এই সমস্ত বন্দরের কথাগুলো পাচ্ছি। বন্দর মানে কিন্তু ব্যবসা বাণিজ্য। আমরা যদি মধ্যযুগের বাংলা সাহিত্যের দিকে নজর দিই, তাহলে সেখানে দেখব মনসামঙ্গল কাব্যে চাঁদ সদাগরের কথা পাচ্ছি, চণ্ডীমঙ্গল কাব্যে পাচ্ছি ধনপতি সদাগরের কথা। এই চরিত্রগুলো হয়তো কাল্পনিক, কিন্তু কবি এরকম কোনো ব্যক্তিকে দেখে তার আদলেই তো চরিত্রটা তৈরি করছেন। মানে সাহিত্যের সঙ্গে এই ঐতিহাসিক নিদর্শনের একটা মেলবন্ধন ঘটে যাচ্ছে। এই দিক দিয়ে আমরা বুঝতে পারছি যে বাঙালি যথেষ্ট বীরত্ব সম্পন্ন একটা জাতি এবং সেই সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যেও যথেষ্ট উন্নতি করেছিল। তাদের প্রভাব যে কেবল বাংলার মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়, ব্যবসা বাণিজ্য সূত্রে বা রাজ্য বিস্তারের ক্ষেত্রে তারা বাংলার বাইরেও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছিল। এই জাতির সেই ইতিহাসকে ধারণ করে আছে বাংলা ভাষা। তাই বাংলা ভাষার ঐতিহাসিক গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন ওঠারই কথা নয়। আর বাংলা ভাষার উদ্ভবের কথাটা মোটামুটি তথ্য দিয়ে সুদেষ্ণা তো বলেইছে। আমি ব্যাপারটা যদি আরেকটু সহজ করে বলি, সেটা হচ্ছে আর্যরা যখন ভারতবর্ষে প্রবেশ করলো তখন তাদের সঙ্গে তাদের যে ভাষা সঙ্গে নিয়ে এলো, যাকে আমরা আর্য ভাষা বলছি।
তো সেই ভাষা ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ল এবং ভারতের যে আদিম অধিবাসী ছিল, মানে আরো বিস্তার লাভ করলো। হ্যাঁ, তাদের নিজস্ব ভাষা এবং আর্যদের ভাষা, এই দুয়ের মধ্যে একটা দেওয়া নেওয়া চলতে লাগলো এবং আস্তে আস্তে যে সময় পরিবর্তিত হতে থাকলো, সেই সঙ্গে সঙ্গে সেই ভাষা বিবর্তিত হতে হতে নানা শাখা প্রশাখা গড়ে উঠল। এইগুলোই সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে এক একটা স্বতন্ত্র ভাষা জন্মলাভ করেছে। তাদের মধ্যেই হিন্দি আছে, গুজরাটি আছে, অসমিয়া আছে, মারাঠি আছে, তেমনি আমাদের ভাষা বাংলা। অনেক অজানা তথ্য শিবনাথ তোমার মাধ্যমে জানতে পারলাম। তোমাকে অনেক ধন্যবাদ এই বিষয়টি আরও সুন্দর করে, আরও সহজ করে আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে তুলে দেওয়ার জন্য। এবার আমরা আমাদের এই বিষয়ের পরবর্তী অধ্যায়ে চলে যাই। সুদেশনা, যদি আন্তর্জাতিক পরিসরে বাংলা ভাষাকে আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে বাংলা ভাষার অবস্থানটা তো একবার আমাদের লক্ষ্য করে নেওয়া দরকার পড়ে। তাহলে যদি বর্তমান সময়ের প্রেক্ষিতে বাংলা ভাষার অবস্থানটি কী, সেটা যদি একটু আমাদের বলো। বর্তমানে মাতৃভাষার সংখ্যার ভিত্তিতে বাংলার পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম ভাষা এবং মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে ৭ম বৃহত্তম ভাষা। এটি বাংলাদেশের সমগ্র অঞ্চল জুড়ে ও ভারতের কিছু রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি মানুষ রয়েছেন, যারা বাংলা ভাষাকে ব্যবহার করে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দিই। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া বাংলা ভাষায় আন্তর্জাতিক গুরুত্বের এক বৃহৎ উদাহরণস্বরূপ বলে আমি মনে করি। তোমার কথার মাধ্যমে অনেকটা ওই যে ভাষা আন্দোলন, ভাষা নিয়ে আমাদের যে চর্চার যে ইতিহাস, সেই বিষয়টি অনেকটা ফুটে উঠল। এই একই বিষয় নিয়ে গবেষক শিবনাথ, তুমি কি ভাবছো? আমি এ বিষয়ে প্রথমে আর একটা তথ্য যোগ করব, সেটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলা ভাষা পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা বলে স্বীকৃতি পেয়েছে। কিন্তু সেক্ষেত্রে আপনার যে প্রশ্নটা ছিল, যদি আমরা আন্তর্জাতিক পরিসরে বাংলা ভাষাকে ব্যবহার করি, এই যদির মধ্যে একটা খারাপ দিক থেকে গেছে বলে আমার মনে হয়। আমরা সুযোগ থাকা সত্ত্বেও অনেক সময়েই আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলা ভাষাকে ব্যবহার করি না। দেখা যাবে বিদেশে গিয়ে দুজন বাঙালি হয়তো পাশাপাশি বসে গল্প করছে, কিন্তু তারা নিজেরা বাংলায় কথা বলছে না, ইংরেজিতে বা অন্য কোনো ভাষায় কথা বলছে। যদি আমরা এই বদ অভ্যাসটাকে ছাড়তে পারি, তাহলে আমরা অনেকটা আশার আলো দেখতে পাবো। কেননা পরিসংখ্যান বলছে বাংলা ভাষার সেই সুযোগ আছে, যেগুলো সুদেশনা উল্লেখ করেছে এর আগে। বর্তমানে পাশ্চাত্য দুনিয়ায় বাঙালি এবং বাংলা সম্পর্কিত চর্চা এবং গবেষণার আগ্রহ তৈরি হচ্ছে। বাংলার ধর্ম, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে আগ্রহী হয়ে বিভিন্ন দেশ থেকে মানুষজন বাংলায় আসছেন। খুব সম্প্রতি বাংলায় লেখা মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য, সেটা ইংরেজিতে অনুদিত হয়েছে। লন্ডনে সম্প্রতি বাংলা ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা হিসেবে মর্যাদা লাভ করেছে। সে জায়গায় আমরা যদি বাঙালি হিসেবে বাংলা বলতে লজ্জা না পাই, বাংলাকে সেই মর্যাদাটা দিই, তাহলে আমাদের ভাষা আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক পরিসরে তার আরও গুরুত্ব বাড়বে। অনেক গভীরে তুমি বিষয়টা নিয়ে ভেবেছো। সত্যি তো আমরা দেখি যে যখন আমাদের একই ভাষাভাষীর মানুষ আমরা পাশাপাশি থাকলে, যদি আমাদের এই বাংলার পরিসর ছাড়িয়ে যদি অন্য কোথাও গিয়ে থাকি, তখন আমরা বাংলাতে কথা বলতে একটু সংকোচ বোধ করি নিজেদের মধ্যে। কিন্তু এই অভ্যেসটা যদি বাড়তে থাকে, হয়তো আমাদের বাংলা ভাষার প্রতি মমত্ব, আস্বাদ আরও বাড়বে। শিবনাথ, তোমার কাছে অনেক কিছু নতুন তথ্য আবার সংযোজিত হলো। আবার আমরা আরেকটি বিষয় নিয়ে সুদেশনার কাছে যাচ্ছি। সব ভাষার তো একটা সাংস্কৃতিক গুরুত্ব থাকে। সংস্কৃতি তো সমস্ত ভাষার অন্দরে মিশেই থাকে, এটা তো তোমরা সবাই জানো। বাংলা ভাষারও নিশ্চয়ই কোনো সাংস্কৃতিক পরিমণ্ডল রয়েছে, কি বলো সুদেশনা? হ্যাঁ, আমি আপনার কথার সাথে একমত। এই সম্পর্কে আমি বলতে চাই, বাংলা ভাষার সাংস্কৃতিক পরিমণ্ডল অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। এর মধ্যে রয়েছে লোকসংস্কৃতি স্পর্শ, যার মধ্যে পড়ে লোকসাহিত্য, লোকগান, লোকনাট্য, লোকশিল্প, বাউল প্রভৃতি। বাউলের সুরে বাঙালির মনে এক আবেগের সৃষ্টি হয়। ভাটিয়ালি, টপা, শ্রমজীবী মানুষ, মাঝি মল্লারা কর্মের মধ্যে বিনোদনের আভাস পেতে গান বেঁধেছেন। পাঁচালি, কথকতা বাংলার সংস্কৃতি। এছাড়া পহেলা বৈশাখ, চড়ক, ভাদু গান, টুসু গান, নবান্ন তো আছেই। চর্যাপদ থেকে শুরু করে আধুনিক সাহিত্য পর্যন্ত অসংখ্য কালজয়ী সাহিত্য সাংস্কৃতিক দিকের স্রষ্টা বাংলা ভাষা, যা সাংস্কৃতিক দিকগুলিকে আরও রঙিন করে তুলেছে। এই যে ভাদু গান, টুসু গান, এইগুলোতে কোথাও যেন আমাদের প্রাণের স্পর্শ। যখন মাটি কোপানোর সময় আমরা গান গাইতে থাকি, বা বর্ষার সময়, যেমন রবীন্দ্রনাথের গানের দিকে যদি আমরা যাই,
আমরা চাষ করি আনন্দে, ঠিক সেরকম ধরনেরই সুর বাংলা ভাষার মধ্যে মিশে আছে। শিবনাথ, তুমি এই বিষয়টিকে একটু গভীরে আমাদের যদি কিছু নতুন তথ্য সংযোজন করে বলো, সাংস্কৃতিক এই বিষয়টিকে আরো সমৃদ্ধ করে যদি একটু বলো। অন্যান্য ভাষার মতোই বাংলারও একটা সাংস্কৃতিক পরিমণ্ডল আছে, সেটার পুঙ্খানুপুঙ্খ অনেক দিক সুদেষ্ণা উল্লেখ করেছে। তার বাইরে আমি বলবো যে প্রথমত আমরা যদি প্রাতিষ্ঠানিক ক্ষেত্রের দিকে তাকাই, সেখানে বাংলা নিয়ে বিশ্ববিদ্যালয় স্তরে পড়াশোনা এবং গবেষণা অত্যন্ত সমৃদ্ধ। বাংলা চর্চার পরিমণ্ডলের উচ্চ স্তরের দিকে যদি তাকাই, সেখানে দেখা যাবে নামী পত্রিকাগুলোতে বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা এবং বিভিন্ন জেলায় প্রচলিত ছোট বড় নানা পত্রিকা আছে যারা বাংলা ভাষা নিয়ে ক্রমাগত কাজ করে চলেছে। এর বাইরে বাংলা সিনেমা বা বাংলা বিভিন্ন গানের ব্যান্ড ইত্যাদি তো রয়েছেই, সেই সঙ্গে বাংলার খেলাধুলোর কথাও আমাদের বলতে হবে। আমাদের মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো ক্লাব রয়েছে, বাঙালির ফুটবল প্রীতির কথা তো বলবার অপেক্ষা রাখে না। এইভাবে বাংলার সংস্কৃতি যে এত বিস্তৃত, সেটা বলে শেষ করা যাবে না বলে আমার মনে হয়। হ্যাঁ, অনেকগুলো বিষয় যেন এক জায়গায় এসে সম্মিলিত হয়েছে এই বাঙালি সত্তা, বাঙালি সংস্কৃতি এবং বাঙালি ভবিষ্যতের মধ্যে। মানে ঠিক যেন স্মৃতি থেকে কিছু আসে, কিছুটা আমাদের সত্তার মধ্যে রয়ে যায়, কিছুটা ভবিষ্যতের মধ্যে বাংলা ভাষাকে নিয়েই আমরা ভাবতে পারি। গবেষণা তো একটা গুরুত্বপূর্ণ একটা পর্যায় হয়ে যায়, শিক্ষাক্ষেত্র এবং গবেষণা ক্ষেত্র দুটোই। এই দুটি ক্ষেত্রে বাংলা ভাষার ভূমিকা কতটুকু, বাংলা ভাষা এখন এই দুটো ক্ষেত্রে কতটা কাজে লাগছে, কতটা আমরা গবেষণার ক্ষেত্রে বা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বাংলা ভাষাকে কতটা কাজে লাগাচ্ছি, সুদেষ্ণা এই বিষয়টি যদি একটু বলো। মাতৃভাষায় গবেষণা করলে শিক্ষার্থীরা জটিল বিষয়গুলি সহজে বুঝতে ও প্রকাশ করতে পারে, যা তাদের সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তাভাবনাকে বাড়াতে সাহায্য করে। আমি মনে করি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে এবং বৈশ্বিক জ্ঞানভাণ্ডারের সাথে যুক্ত থাকার জন্য ইংরেজি বা অন্যান্য আন্তর্জাতিক ভাষার পাশাপাশি বাংলা ভাষার গবেষণার পরিধি বাড়ানো, আরও অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা মধ্যে তুমি দেখতে চাইছো বাংলা ভাষাকে। এক্ষেত্রে গবেষণাটা বারবার সামনে চলে আসছে বলেই তুমি এই বিষয়টিকে বা এই বিষয়টির কেন্দ্রে কিভাবে তুমি প্রবেশ করবে। গবেষণা এবং আমাদের তো পরীক্ষা দিতে হয়, বিভিন্ন আন্তর্জাতিক লেভেলের যে পরীক্ষাগুলো, অল ইন্ডিয়া বেসিসে যে সমস্ত পরীক্ষা, সেগুলোতে কতটা বাংলা স্বীকৃতি পাচ্ছে এবং আন্তর্জাতিক দিকে সেগুলো একটু আমাদের একটু বলো। শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব যে কতটা, সেটা তো সুদেষ্ণা বলেছেই। আমাদের রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিচু স্তরে বাংলায় পঠন পাঠন হলেও উচ্চশিক্ষা কিংবা গবেষণার ক্ষেত্রে বাংলা সেভাবে গুরুত্ব পায় না, অথচ পাওয়া উচিত ছিল বলেই আমি মনে করি। এই সময়ে দাঁড়িয়ে বাংলা সাহিত্য ছাড়া আর কোনো বিষয়ের প্রাতিষ্ঠানিক গবেষণা কিন্তু বাংলা ভাষায় হয় না। এটা হওয়াটা খুব জরুরি। ইতিহাস হতে পারে, বিজ্ঞান হতে পারে, গবেষণার মাধ্যমে একজন বাঙালি গবেষক বা গবেষিকা সে নতুন কিছু দেখাচ্ছে, সেটা যদি বাংলায় না লেখা হয়, বাঙালি সেটা কেমন করে জানতে পারবে? বাংলায় যদি না লিখে অন্য ভাষায় লেখা হয়, ইংরেজি বা অন্য যে কোনো ভাষায় লেখা হোক না কেন, তাহলে সেই ক্ষেত্রে এমনটা কি মনে হয় না যে সেই নতুন গবেষণার দিকগুলো অন্য ভাষাভাষীদের জন্য লক্ষ্য করে লেখা হচ্ছে? এটা তো হওয়া উচিত নয়। যদি প্রথম লক্ষ্য পাঠক যেন বাঙালি হয়, একদম প্রথম লক্ষ্য পাঠক বাঙালিকে হতে হবে। বাঙালি যেটা আবিষ্কার করছে, বাঙালি নতুন কিছু যখন দেখাতে চেষ্টা করছে, সেটা জানবার জন্য অন্য ভাষাভাষীদেরও বাংলাকে শিখতে হবে। এটা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে হওয়া দরকার, কিন্তু সেরকমটা আমরা দেখতে পাই না। তার বাইরে পরীক্ষা স্তরে যে কথা বললে, জাতীয় স্তরের কথা যদি আমি ধরি, সেখানে ইংরেজিতে প্রশ্ন হচ্ছে দেখি, হিন্দিতে দেখি, কিন্তু বাংলায় দেখি। এক্ষেত্রে বাংলাকে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। বাংলা ভাষা চর্চার যে জগৎ, সে জগৎটিকে অনেকটা দীর্ঘ করে ভেবেছ, যে এই দীর্ঘ পরিসরে কাজের ভাষা ও মাতৃভাষা, এই যে দুটোর টানাপোড়েন আমাদের সবসময় চলতে হয়, এইবার দুটোকে সমানভাবে চালিয়ে নিয়ে যেতে, দুটোকে সমান স্বীকৃতি দিতে আমরা কি কি পদক্ষেপ, সুদেষ্ণা? কাজের ভাষা ও মাতৃভাষা অর্থাৎ কথ্য ভাষা নিজ নিজ ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। কাজের ভাষাকে তার নিজ পরিমণ্ডলে রেখে সময় মেনে যথার্থভাবে সেই দিকটির প্রতি গুরুত্ব দিয়েও এই দীর্ঘ পরিসরের কাজের ভাষাকে স্বীকৃতি দিতে হবে এবং সেই সঙ্গে জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শ্রদ্ধা বজায় রেখে মাতৃভাষার প্রতিও গুরুত্ব দিতে হবে। এইরকমভাবে যদি সমানভাবে গুরুত্ব দেওয়া যায়, তুমি যেরকমভাবে বললে, তাহলে হয়তো অনেকটা সুবিধে হবে। শিবনাথ, তুমি কিভাবে দুটোকে নিয়ে চলো একটু যদি বলো। প্রথমত, শ্রেষ্ঠত্বের মানদণ্ড নিয়ে আমি একটা কথা বলবো। আমি মনে করি যে একজন ব্যক্তির কাছে তার মাতৃভাষাই শ্রেষ্ঠ। যে বাংলায় কথা বলে তার কাছে বাংলা শ্রেষ্ঠ, যে ইংরেজিতে কথা বলবে বা হিন্দিতে কথা বলবে তার কাছে ইংরেজি বা হিন্দিটাই
শ্রেষ্ঠ। কিন্তু সাম্রাজ্যবাদের বিস্তারের ফলে ইংরেজি ভাষাটা আমাদের বেশি পরিমাণে ছড়িয়ে গেছে, সেই কারণেই অনেক জায়গাতে এর গ্রহণযোগ্যতাটা বেশি তৈরি হয়েছে। আমাদের এটা খুব দুর্ভাগ্য যে কর্মক্ষেত্রের বেশিরভাগ জায়গায় মাতৃভাষা কাজের ভাষা থাকছে না, কিন্তু বাংলা ভাষায় অফিসিয়াল কাজকর্ম কিংবা হিসাব নিকাশ যে সম্ভব নয় এমনটা তো হতে পারে না। তা সত্ত্বেও বাংলাকে যে সব জায়গায় বর্জন করা হচ্ছে এটা ঠিক নয়। আমরা আসলে সেই পুরনো ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারিনি। কিন্তু বাস্তবে যেটা দেখা যায় সেটা তো আমরা অস্বীকার করতে পারবো না। কাজের ভাষা আর মাতৃভাষা বেশিরভাগ সময় আমাদের ক্ষেত্রে আলাদা হয়েও যায়। সেক্ষেত্রে আমি অন্য ভাষা শিখবো না এইটা মনে করাকে আমি গোঁড়ামি বলে মনে করি। যতটুকু দরকার আমাদের শিখতে হবে। কেউ ইচ্ছা করে শখেও শিখতে পারে, কিন্তু তার বাইরে যে কোনো ক্ষেত্রে মাতৃভাষাকে সবচেয়ে বেশি গুরুত্বটা আগে দিতে হবে। প্রথম যে ভাষা মায়ের কাছ থেকে আমাদের পাওয়া, সেই অধিকারটাকে বলবৎ করে সবসময় এগিয়ে চলার একটা অঙ্গীকার আমাদের মধ্যে রাখতে হবে। সেটা তোমাদের কথার মধ্যে অনেকটা সুস্পষ্ট হলো শিবনাথ। এবার সুদেষ্ণা, তোমাকে একটি বিষয় চলে যাব। সেই বিষয়টা ঠিক এরকম, সময়ের সঙ্গে সঙ্গে বাংলা ভাষার যে সাহিত্য পাঠ ও বাংলার যে সাবলীল ব্যবহার, সহজে যেটা বাংলা ব্যবহার করতাম, সেটা কোথাও কি কমে আসছে? বা আমরা এরকমও দেখতে পাই যে আমাদের রাস্তাঘাটে বেরোলে যে বাজার চলতি যে বিজ্ঞাপন বা যে সমস্ত দেওয়াল লিখনগুলো আমরা দেখতে পাই, সেখানে বারবার ভুল বানানের প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে। এটা কি আমাদের অসচেতনতা, না আমাদের ভাষার প্রতি সেই মমত্ববোধটা নেই, না ভাষার প্রতি সেই গর্ববোধটা নেই বলেই এরকম অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত ভুলগুলো আমরা করে চলছি? হ্যাঁ, এমন একটি ধারণা প্রচলিত রয়েছে, নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহী করে তোলা প্রয়োজন। বাজারের চলতি বিজ্ঞাপনে ভুল বাংলা প্রয়োগ বাংলা ভাষার প্রতি অবমাননা বলে মনে করা হয়। এর কারণ বাংলা ভাষার সৌন্দর্য এবং সুব্যবহার ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজ্ঞাপনের বিষয়বস্তু প্রস্তুত করার সময় বাংলা ভাষার সঠিক ব্যবহারের দিকে লক্ষ্য রাখা প্রয়োজন। যারা টাইপ করেন বা এডিট করেন তাদের উদ্দেশ্যে বলতে হয় যাতে তারা সচেতনতার সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করেন। যারা এই বিষয়গুলি নিয়ে কাজ করছেন তারা সচেতনতা বজায় রাখলে ও যথার্থ পর্যবেক্ষণ করে কাজ করলে আশা করা যায় এমনটা আগামী দিনে ঘটবে না। আচ্ছা, অনেকটা সচেতন হওয়ার কথা তুমি বলছো, যে আমরা যদি আরও সচেতন হয়ে বাংলার প্রতি যত্নবান হই তাহলে এই ভুলগুলো হয়তো এড়াতে পারবো। শিবনাথ, তুমি এই প্রশ্নটির সঙ্গে কিভাবে নিজেকে সংযুক্ত করবে, বা তুমি সুদেষ্ণার সঙ্গে কি একমত কোথাও? হ্যাঁ, আমি অনেকাংশেই সুদেষ্ণার সঙ্গে একমত। প্রথমে আমি সাহিত্য পাঠের ব্যাপারটা নিয়ে বলবো। আপনি যে বললেন যে বাংলা ভাষায় সাহিত্যের পাঠ হয়তো অনেকটা কমে আসছে, কিন্তু আমি মনে করি মানুষের বই পড়বার ধৈর্যটাই কমে আসছে। এটা যে কেবল বাংলা সাহিত্যের ক্ষেত্রে সত্যি এমনটা নয়, যে কোনো ভাষাতেই সাহিত্য পাঠের ধারাটাই যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, বাংলার সাবলীল ব্যবহার কি কমে আসছে? হ্যাঁ, অবশ্যই কমে আসছে। আর সেই ক্ষেত্রে প্রযুক্তির উন্নতিকেই আমি একমাত্র কারণ বলে মনে করি। প্রযুক্তি উন্নত হয়েছে, কিন্তু বাংলা ভাষাকে আমরা সেই প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে পারি না। মনে করুন আমি এটিএমে টাকা তুলতে গেলাম, সেখানে বাংলা বিকল্প হিসেবে থাকলো, কিন্তু সেই বাংলা এতটাই কৃত্রিম এবং এতটাই কঠিন যে আমার কাছে ইংরেজিটাই বেশি সহজ মনে হয়। এখানে আমাদের পরিবর্তন জরুরি বলে মনে হয়। বাঙালি ঠিক যেভাবে বাংলা বলে, বাঙালি যেভাবে বাংলা লেখে, সেই ভাষাটাকে এই জায়গাতে নিয়ে আসতে হবে। তাহলে এই কৃত্রিমতাকে দূর করে সাবলীলতাকে আনা যাবে। বাজার চলতি বিজ্ঞাপন ও পোস্টারে যে ভুল বাংলার ব্যবহার দেখা যায় সেটা আমাদের চোখে লাগে বটেই, অবশ্যই সেটা সৌন্দর্যহানিও ঘটায়, কিন্তু তাই বলে এমন নয় যে আমি ভুলটাকে সমর্থন করছি। ভুলটা ভুলই, অবশ্যই সেটা সংশোধনও করতে হবে। এবং আমি তা নিয়েও বলবো, এই যে বিজ্ঞাপনগুলো আসে সেখানে ভাষার শুদ্ধতা বজায় রাখবার জন্য কর্মসংস্থান তৈরি করা দরকার বলে আমি মনে করি। বিজ্ঞাপনটা তৈরি করছে, টাইপ করবার কাজের সঙ্গে যুক্ত, তারা হয়তো ভাষার শুদ্ধতা সম্পর্কে ততটা জানে না। সবার পক্ষে ওটা জানা সম্ভব নয়, কেননা প্রাতিষ্ঠানিক স্তরে সবাই যে বাংলা নিয়ে পড়াশোনা করবার সুযোগ পায় এমনটা নয়। তো সেই ক্ষেত্রে যদি এমন একটা কর্মসংস্থান তৈরি করা হয়, যে ভালো বাংলা জানে তাকে একটা চাকরি দেওয়া গেল এবং সে সেই বানানির এবং বাক্যের গঠনের ভুলগুলো শুদ্ধ করে দিল। কিন্তু এটাও সব জায়গায় সম্ভব হবে না, কেননা সেই আর্থিক সংস্থান সব প্রতিষ্ঠানের নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমার মনে হয় মাতৃভাষাটাকে ভালো করে শিখবার জন্য ব্যক্তিগত চেষ্টা করতে হবে। আর একটা কথা হচ্ছে প্রযুক্তির উন্নতি। একটা উদাহরণ দিই, যখন আমি আমার মোবাইলটা বের করে কিছু একটা ইংরেজি শব্দ টাইপ করতে যাব, আমি যদি বানানটা ভুল টাইপ করি
তাহলে সেখানে ভুল সেটা যন্ত্রের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে এবং সেখানে টাচ করলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। এই প্রযুক্তি বাংলার ক্ষেত্রে নেই এমনটা নয়, কিন্তু আরও বেশি করে এটাকে উন্নত করা প্রয়োজন বলে আমি মনে করি। আচ্ছা, প্রযুক্তিগত দিক একটা তোমার কথার মধ্যে এলো, প্রযুক্তির মাধ্যমে বাংলাটাকে অনেকটা শুদ্ধ করে ব্যবহার করা যেতে পারে, কিন্তু এখনও প্রযুক্তির ততটা উন্নতি হয়নি। সময়ের সাথে সাথে অনেকটা পরিবর্তন প্রযুক্তির মাধ্যমে ঘটছে, এবং ওই যে অর্থনৈতিক যে ক্ষমতা সমস্ত প্রতিষ্ঠানের তো নেই, বা ব্যক্তির ইচ্ছাটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি আরও ভালো বাংলাটা শিখব, বাংলাটাকে আরও শুদ্ধভাবে ব্যবহার করার চেষ্টা করব, এই ভাষাটার প্রতি মমত্ববোধটা কোথাও গিয়ে একটু কাজ দেবে, এই বিষয়টা তোমার ভাবনার মধ্যে রয়েছে। এবার আমরা তো প্রায়শই একটা কবিতার অংশ পংক্তি শুনতে পাই, বাংলাটা ঠিক আসে না। যখন কবিরা কিছু লেখেন তার পিছনে দীর্ঘকালীন একটা কোনো পরিসরে তিনি কিছু ভাবছেন বা কিছু ভেবেই হয়তো লিখেছেন। এই যে বাংলাটা ঠিক আসে না, এর মধ্যে কি কোনো অশনি সংকেত তিনি দেখেছেন? আমার মনে হয় কবি যখন এই লাইন লিখছেন তখন সেখানে একটা অশনি সংকেত তো আছেই, কিন্তু সেই সঙ্গে আমার আরেকটা দিক মনে হয় যে এই কবিতাটার মূল আবেদন কিন্তু বাংলা ভাষার বিপন্নতা নয়, বরং বাঙালি হয়ে যে মানুষটা বাংলা না জানাকে গর্বের বিষয় বলে মনে করছে, তার সেই মানসিকতাটাকে কবি এখানে বিদ্রূপ করছেন। ব্যাপারটা ঠিক এমন যে ডালে আমি বসে আছি সেই ডালটাকে আমি কেটে ফেলছি এবং সেটা আমার কাছে খুব গর্বের ব্যাপার হচ্ছে, আমি আমার শিকড়টাকে ভুলে যাচ্ছি। একদমই তাই। কিন্তু এখনকার অনেক ছেলে মেয়েই যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে তারা বাংলা ভাষাটাকে সেইভাবে শিখবার সুযোগ পায় না। আমি মনে করি শিক্ষার মাধ্যম যদি ইংরেজি হয়ও, সেক্ষেত্রে বাংলাকে আলাদা বিষয় হিসেবে গুরুত্ব দিতে হবে। যদি প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সেটা নাও থাকে, পারিবারিক পরিমণ্ডল আছে, সেখানে অভিভাবকদের কর্তব্য তার বাড়ির বাচ্চাদের বাংলাটাকে ভালোভাবে শেখানো, এবং প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরে প্রত্যেকের কর্তব্য হচ্ছে বাংলা নিয়ে আলাদা করে চর্চা এবং পড়াশুনো চালিয়ে যাওয়া। কেননা এই ভাষার মধ্যে তো আমাদের আত্মপরিচয় লুকিয়ে আছে, এটা ভুলে গেলে চলবে না। এই মানসিকতাটাকে ব্যঙ্গ করে কবি আসলে কিন্তু বাঙালিদের সচেতন করতে চাইছেন। হ্যাঁ, এভাবেই সচেতনতা আসুক বাঙালির মনে মননে চিন্তায়, এই নিয়েই আমরা আরও আশাবাদী হয়ে উঠি। ছাত্র যুব তো বটেই, আমাদের সকলের অঙ্গীকার হোক এরকম বাংলা আমার অলংকার, বাংলা আমার অহংকার। এই স্বপ্ন যদি আমাদের সফল করতে হয় তাহলে কি উদ্যোগ নেওয়া প্রয়োজন সুদেশনা? এই স্বপ্ন সফল করতে সকল স্তরের শিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষাকে বেশি করে গুরুত্ব দিতে হবে। যেমন বিজ্ঞান, প্রযুক্তি, আইন, চিকিৎসার মতো বিষয়গুলি বাংলায় পড়ানোর ব্যবস্থা করতে হবে। এই দিকটি নিয়ে চিন্তা ভাবনার প্রয়োজন আছে। নতুন প্রজন্মের মধ্যে বাংলা সাহিত্যের প্রতি আগ্রহ বাড়াতে হবে, যার জন্য বাংলা ভাষা নিয়ে বেশি বেশি করে আলোচনা, কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করতে হবে। বাংলার ভাষা উৎসব, সাহিত্য মেলা, বই মেলা, লোকনৃত্য প্রদর্শনী প্রভৃতি। এছাড়াও সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মক্ষেত্রে বাংলা ভাষার বিপুল প্রচলন প্রয়োজন। এই বিষয় বা উদ্যোগগুলির ফলে বাংলা ভাষা আমাদের অহংকার, আমাদের অলংকার, এই স্বপ্ন বাস্তবে পূর্ণাঙ্গ রূপ লাভ করতে সক্ষম হবে। এই রকম বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বাংলা ভাষাকে আবার সেই মর্যাদায় তুমি উত্তীর্ণ করতে চাইছো, কিন্তু বাংলা ভাষার মর্যাদা একই আছে, কোথাও ক্ষুণ্ণ হয়নি। যেভাবে আমরা বাংলাকে প্রয়োগ করি সেইগুলো মাধ্যম পরিবর্তন হচ্ছে বলে কোথাও গিয়ে এটা মনে হতে পারে আমাদের। আচ্ছা শিবনাথ, তুমি এই বিষয়টিকে কিভাবে দেখছো? এই উদ্যোগের জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো সুদেশনা অনেকটাই বলেছে। তার সঙ্গে আমি আবারও প্রযুক্তির কথাটার উপরে বেশি করে জোর দেব। ব্যক্তিগত স্বার্থ ভাবনাকে সরিয়ে রেখে বাংলা এবং বাঙালির পক্ষে কথা বলবার জন্য, এর জন্য যে সার্বিক সচেতনতার প্রয়োজন, সত্যি সত্যি যদি আমরা বাংলাকে সেই মর্যাদা দিতে চাই, সেটা সরকারি উদ্যোগ ছাড়া ব্যক্তিগতভাবে কিন্তু ততটা সচেতনতা বৃদ্ধি সম্ভব হবে না। তার জন্য আমাদের পরিশ্রম করতে হবে এবং বাংলা ভাষার দাবিগুলোকে দেশের কাছে তুলে ধরা, এটাও এই উদ্যোগের মধ্যে পড়ে। অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা বলছো তোমরা। তোমাদের এই উদ্যোগ আশা করি ফলপ্রসূ হবে এবং বাংলা ভাষা আরও সমৃদ্ধির আসনে উন্নীত হবে বলেই আমরা আশাবাদী। আকাশবাণী শান্তিনিকেতনের যুববাণীর আসরে এই যে বাংলা চর্চা এখানেই সমাপ্ত হলো। সঙ্গে ছিলাম আমি তপব্রত।